নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সন্দেশখালী। তবে গত কয়েকদিন ধরে সন্দেশখালীর যে ছবি দেখা গিয়েছিল তার থেকে অনেকটাই পাল্টাতে শুরু করেছে সন্দেশখালী। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতি, ছন্দে ফিরছে সন্দেশখালী। বুধবার সন্দেশখালীতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। 7টি পঞ্চায়েতের 15টি জায়গায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এখনও 4টি পঞ্চায়েতের 12টি জায়গায় 144 ধারা জারি রয়েছে। সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি গিয়েছেন। আজ রাত তিনি সেখানেই থাকবেন বলে জানা যাচ্ছে। এডিজি দক্ষিণবঙ্গ সহ একাধিক পুলিশ আধিকারিক পরিস্থিতি খতিয়ে দেখেন। সব আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সন্দেশখালী। 7টি গ্রাম পঞ্চায়েত থেকে 144 ধারা প্রত্যাহার, নতুন করে 4টি গ্রাম পঞ্চায়েতের 12টি জায়গায় 144 ধারা জারি। নতুন করে যাতে বিশৃঙ্খলা নয়, প্রশাসন কিন্তু কড়া নির্দেশিকা জারি করছে। ইতিমধ্যে তুমি 15টা জায়গার থেকে প্রত্যাহার করলেও নতুন করে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার দিনকেও কিন্তু 12টা জায়গা অর্থাৎ 4টি গ্রাম পঞ্চায়েতের 12টা জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। বুধবার প্রতিদিনের মতো দোকানপাট খুলেছে, বসেছে বাজার, স্কুলমুখী হয়েছে পড়ুয়ারাও। ব্যস্ততার ছবি বিভিন্ন ফেরিঘাটেও। শান্তি ফেরাতে পুলিশ তৎপর। সন্দেশখালী ঢোকার 4টি ঘাটে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বেশ কিছু জায়গাতে সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, আর যে ফোর্স আমাদের ডিপ্লয়েড আছে ওটা এখনও ডিপ্লয়েডই থাকছে। আর বাকি আমরা যেটা অবস্থা আছে কন্টিনিউয়াস আমরা মনিটর করছি। আমাদের এলাকায় এখানে ঠিকঠাক আছে, দোকানপাট সব খোলা আছে, গাড়ি চলছে, বোট খেয়াঘাটে বোট চলছে, আমাদের এখানে কোনো অসুবিধা নেই। পুলিশ প্রশাসন আছে? হ্যাঁ, এলাকার পরিস্থিতি একদমই স্বাভাবিক, কোনো রকম অস্বাভাবিক কিছু নেই। পরিস্থিতি, দোকানপাট, যানবাহন, ফেরিঘাট সমস্ত কিছু নর্মালি যেমন চলে তেমনই চলছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। যেমন ছিল তেমনই আছে। পুলিশ আছে মোতায়েন করা, তারা তাদের কাজ করছে। সাধারণ মানুষ যেভাবে চলে সেভাবে চলছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন লঞ্চে ধামাখালী ঘাট পেরিয়ে সন্দেশখালী যান ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, ডিআইজি বারাসত রেঞ্জ ভাস্কর মুখার্জি, ডিআইজি মালদা রেঞ্জ সুমিত কুমার সহ একাধিক পুলিশ আধিকারিক। টোটো করে ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি, জরুরি বৈঠক করেন। এলাকায় আতঙ্ক নেই, পুলিশের কড়া নিরাপত্তার নজরদারিতে এলাকাবাসী। তাই সহায়তা কেন্দ্রের জব কার্ডের টাকা ফেরত পেতে ভিড় জমিয়েছে। টংতলা, পাত্রপাড়া, দাসপাড়া, খুলনা সহ একাধিক জায়গায় 100 দিনে কাজ করেছেন জব কার্ড হোল্ডাররা। গত 2 বছর ধরে 100 দিনের কাজে পারিশ্রমিক পাননি তারা। রাজ্যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেবে রাজ্য সরকার। সেই মতো সন্দেশখালী প্রত্যন্ত অঞ্চলে কয়েক হাজার জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে বুধবার থেকে। সকাল থেকে সহায়তা কেন্দ্রে ভিড় ছিল দেখার মতো। আমরা 100 দিনের কাজ করেছি, কেন্দ্র টাকা দেয়নি, তাই আমরা এখানে এসেছি ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি। দিদি বলেছে টাকা দেবে, হ্যাঁ আশ্বাস আছে বলেই তো জমা দিচ্ছি ফিল আপ করে। দিদি যা বলে সেটা করে দেখায়। মুখ্যমন্ত্রী 67টা প্রকল্প দিয়েছে, সেই প্রকল্প যাতে তারা পায় সেই জন্য কিন্তু আমরা বিশেষ উদ্যোগ নিয়ে এই ক্যাম্পটা চালু করেছি। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এদিকে সন্দেশখালীতে উত্তম শিবুর বিরুদ্ধে নতুন করে গণধর্ষণের আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে। ইনি দ্বিতীয় এফআইআর করা হয়েছে। 7ই ফেব্রুয়ারি তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে গর্জে উঠেছিল সন্দেশখালী, কিন্তু ধীরে ধীরে সেই সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ছন্দে ফিরছেন। আজকেই ডিজিপি রাজীব কুমার তিনি সেখানে গিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখেন, বৈঠক করেছেন এবং আজ রাত তিনি সেখানেই থাকবেন বলেও জানা যাচ্ছে। আজ গোটা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে শ্রমিক রায় অধিকারী, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির পক্ষ থেকে তরুণ কান্তি ঘোষ। তরুণবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই তরুণবাবু আপনার কাছে আসবো। এই যে সন্দেশখালীর আজকে যে ছবি দেখছি, আজকে সেখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসছে বলে জানা যাচ্ছে। বেশ কিছু জায়গা থেকে 144 ধারা যে জারি করা হয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছে। আবার অপরদিকে উত্তম এবং শিবু হাজরা তাদের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা রুজু করা হয়েছে, এফআইআর করা হয়েছে, দ্বিতীয় এফআইআর হয়েছে। সব মিলিয়ে আপনার কি মনে হয় সন্দেশখালী পরিস্থিতি তো সেখানে স্বাভাবিকের পথে? তরুণবাবু শুনতে পাচ্ছেন?
কোনোভাবে। আমি যাব শ্রমিক বাবুর কাছে যাব। শ্রমিকবাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এই যে সন্দেশখালীর পরিস্থিতি আজকে যা দেখছি, গত কয়েকদিন যে ছবি দেখা গিয়েছে সেখানে একের পর এক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গিয়েছেন, গতকালও সেখানে সিপিআইএম নেত্রী, বিজেপি নেতা তারা গিয়েছেন, তারপরে আজকের এই সন্দেশখালীর পরিস্থিতি, সব মিলিয়ে আপনাদের কি মনে হয়? দেখুন, নমস্কার সবাইকে। আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে দেখাতে পাচ্ছেন যে সারা বাংলার মতো সন্দেশখালীতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন যে 100 দিনের কাজের টাকা জব কার্ড অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে তিনি পৌঁছে দেবেন, তার সহায়তা ক্যাম্পে প্রচুর মানুষ ভিড় করছেন যে তাদের ন্যায্য টাকা পাওয়ার জন্য সহায়তা শিবিরে তারা যাচ্ছেন। এবং সন্দেশখালীর মানুষ যাদেরকে কিছু গুজব বা আতঙ্কের মাধ্যমে অশান্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা বিরোধী দলগুলো কুৎসা চক্রান্ত করছিল, তারা ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে কাটিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক যেমন বিগত দিনে ছিল, আগামী দিনে থাকার জন্য তারা ন্যায্য টাকা পাওয়ার দাবিতে তারা বিডিও অফিসে গিয়ে তাদের দাবি দেওয়া জানাচ্ছে, তাদের সমস্যাগুলো জানাচ্ছে, যাতে রাজ্য সরকার দ্রুত সমাধান করতে পারে। সেই বিষয়ে তারা রাজ্য সরকারের সাথে। শ্রমিকবাবু, আপনার কি মনে হয় যে সবটাই এই গুজব বা বিরোধীরা ছড়িয়েছে? তাহলে কি উত্তম বা শিবু হাজরার বিরুদ্ধে আবার একটা নতুন করে এফআইআর দায়ের হতো? গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে, যেখানে মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন। দেখুন, সন্দেশখালী বিধানসভায় 16টি অঞ্চল আছে। যতদূর সম্ভব আপনারাও জানবেন যে এই 16টি অঞ্চলের মধ্যে একটি অঞ্চলের 5 থেকে 7টা বুথের মধ্যে কিছু পাড়ায় কিছু ঘটনা ঘটেছে। সেই অনুযায়ী আপনি সেটা মানছেন যে কিছু ঘটনা ঘটেছে, এবং এই মহিলা 6 মাস আগেও অভিযোগ তিনি করেছেন, 6 মাস আগে তার সঙ্গে এই নির্যাতনের অভিযোগ তিনি করেছেন, কিন্তু তিনি পুলিশের কাছে সেই অভিযোগ দিতে পারেননি, অর্থাৎ তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি 6 মাস আগে। আমার মনে হয় না 6 মাস আগে তিনি কোনো অভিযোগ করেছেন, করতে পারেননি তো পুলিশের কাছে। গত 6 মাস আগে থানায়, লোকাল এসপি অফিসে তিনি যদি স্থানীয় থানায় যদি তার কমপ্লেন জানাতে তার সমস্যা থাকতো, তিনি বসিরহাটে এসে সুপারিনটেন্ডেন্টের অফিসে জানাতে পারতেন, তিনি মিনাখায় এসডিপিও সাহেবের অফিসে জানাতে পারতেন, তিনি সর্বোপরি বসিরহাট যে মহামান্য আদালত সেখানে এসে তিনি তার অভিযোগ জানাতে পারতেন তার আইনজীবীকে দিয়ে। তাহলে 6 মাস পরে তার হঠাৎ করে মনে হলো যে তিনি তৃণমূলের কিছু নেতাকে দিয়ে তিনি অত্যাচারিত বা তিনি আক্রান্ত, যখন ঘটনাচক্রের বিভিন্ন দিক থেকে এই গুঞ্জনের সৃষ্টি হলো, এটা নিয়েও একটা তদন্ত হওয়া উচিত বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়। বেশ, অর্থাৎ আপনি বলছেন যে এই ঘটনাটার সত্যতা নিয়েই আপনাদের কোথাও গিয়ে একটা সন্দেহ রয়েছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসবো আবারও এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি তরুণবাবু আপনার কাছে গিয়েছিলাম, তখন যেটা জানতে চাইছিলাম যে সন্দেশখালীর পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, সেখানে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। অপরদিকে এই উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে আবার একটি ধর্ষণের মামলা, দ্বিতীয় এফআইআর দায়ের করা হয়েছে। তরুণবাবু কি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমি সেটাই বললাম যে এই শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে গণধর্ষণের। সেক্ষেত্রে তৃণমূল বলছে যে এই বিষয়টি নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ওই মহিলার সঙ্গে 6 মাস আগে এই নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূলের নেতা তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগই আসুক না কেন, সবটাই আইওয়াশ করার জন্য। আর আপনারা একটু আগে যে কথা বললেন, রাজীব কুমারকে সন্দেশখালীতে পাঠানো হয়েছে, রাজীব কুমারটা কে সেটা আগে জানতে হবে। এই রাজীব কুমারকে দিয়েই তো সারদার সমস্ত নথি পার করেছে, এই রাজীব কুমারকে দিয়েই মমতা ব্যানার্জি সারদার
সমস্ত চুরির তথ্য গোপন করে বাঁচার জন্য সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে এবং তার বিরুদ্ধে ইডি যখন ব্যবস্থা নিতে গেছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন কলকাতার রাজপথে রাত্রিবেলা শীতের বেলা শীত গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়ে তিনি রাস্তায় বসে অবস্থান করেছেন একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ অফিসারের কারণে। সে দুর্নীতি করেছে, তাকে ধরতে গেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেছে, মমতা ব্যানার্জি তার কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তো সেই রাজীব কুমারকে আবার এতদিন অন্তর্ধানে রেখে তাকে ফিরিয়ে আনা হয়েছে, একটা ভালো পোস্টিং দেওয়া হয়েছে। সেটা কি মানুষের কাজের জন্য, না তৃণমূলের দাবিদারি করার জন্য, না মমতার চুরি আড়াল করার জন্য? এবং মমতার যারা সাঙ্গপাঙ্গ আছে, যারা শেখ শাহজাহানের মতো, যারা শিবু, যারা উত্তমের মতো, কি বলবেন যে কথা বিজেপি বলছে যে রাজীব কুমারকে পাঠানো হয়েছে তৃণমূলকে আড়াল করার জন্য, এমন অভিযোগ করছে আমি দুটো কথা বলতে চাই যে এই ইডি সিবিআই কে ভারতীয় জনতা পার্টি যেভাবে ব্যবহার করে, যদি রাজীব কুমারের বিরুদ্ধে এত প্রমাণ থাকে তাহলে তারা রাজীব কুমারের বিরুদ্ধে অ্যালিগেশন দিয়ে তাকে তদন্ত করুন। তিনি তো তদন্ত ফেস করেছেন মেঘালয়তে গিয়ে, তাকে এখান থেকে নোটিশ পাঠিয়ে মেঘালয় ডেকে পাঠিয়েছে, সে তার তথ্য রাজীব কুমার সেই মেঘালয়তে গিয়ে প্রডিউস করেছে। তারপরেও যদি তরুণবাবু শুনুন কথাটা শুনুন, আবারও আসবো আপনার কাছে। তরুণবাবু প্লিজ। সেই প্রমাণ না দিয়ে তারা রাজীব কুমারের নামে বলে যাচ্ছে আমার মন বোঝানো। আমি একটা কথা বললাম, আজকে নারদা মামলায় রাজীব কুমারকে যেদিন পশ্চিমবঙ্গের পুলিশের মাথা বসানো হয়েছে সেদিনই আমরা কালো মেঘ দেখতে পেয়েছি, সেদিনই আমরা কালো মেঘ দেখতে পেয়েছি। আরে বিরোধী দলের তাই যদি বলা হয় তাহলে অভিষেককে আজকে মমতাকে আগে জেলে পড়া দরকার। আপনারা বিরোধী দলের কথা বলছেন। তরুণবাবু প্লিজ একটু শুনুন না, আপনার কাছে তো আসছি আমি, আপনাকে তো বলতে সময় দিয়েছি। তরুণবাবু, আপনাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা সেখানে গিয়ে এই ভুয়ো খবর ছড়াচ্ছেন, সেখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। গ্রামের মহিলারা একজন নয় একাধিক মহিলা সেখানে তারা বাস করে, আদিবাসী মহিলারা। শ্রমিকবাবু প্লিজ এবার তরুণবাবুকে বলতে দিন। শ্রমিকবাবু প্লিজ এবং সেখানে বলুন। তরুণবাবু বলুন। গ্রামের মহিলারা একাধিক মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে অভিযোগ করছে আমাদের মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হতো এবং তুলে নিয়ে যাওয়ার পর সেখানে চেতনাই দেখে মহিলাদের নিয়ে রাত্রিবেলা তারা মজা করতো, মদের আসলে তাদের মদ খাওয়ানোর সাথী হতে হতো এবং তাদের দেহ সঙ্গী হতে হতো, না হলে স্বামীদের উপর অত্যাচার করা হতো, স্বামীদের মারা হতো। এবং আমি ওখানকার শাহজাহান যারা আছে, ওখানকার উত্তম যারা আছে, ওখানকার শিবু যারা আছে, তাদের তো এই কাজ করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের উৎসাহিত করেছে। একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে বলতে পারে যে আমি আমার শ্রমিকবাবু প্লিজ শ্রমিকবাবু কথা বলতে দিন বাকিদের। এবং আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধী নেত্রী থাকাকালীন যিনি একেবারে মহিলাদের কোথাও কোনো অভাব অভিযোগ থাকলে ছুটে যেতেন, তিনি আজকে কেন যাচ্ছেন না সন্দেশখালীতে? বিরোধীরা বারবার এই দাবি তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন একবারও যাওয়ার সময় পাচ্ছেন না সন্দেশখালীতে। আজকে সরকারের প্রত্যেকটা স্তম্ভের আধিকারিকরা সন্দেশখালীতে আছে। আজকে বিডিও ক্যাম্প করে বসে আছেন অভাব অভিযোগ জানার জন্য। আজকে আইপিএস র্যাঙ্কের অফিসাররা সেখানে গেছেন, মহিলাদের 10 জনের টিম পাঠানো হয়েছে যে এলাকার মা বোনদের কোনো সমস্যা থাকলে বলার জন্য। আর আজকে সেই শুভেন্দু অধিকারীরা সেখানে গিয়ে একজন শিখ আইপিএস অফিসারকে বলছে খালিস্তানি। তাহলে কি ওনারা বলতে চাইছেন যে পাগড়ি পরলেই খালিস্তানি, বাঙালি হলেই রোহিঙ্গা, আর মুসলমান হলেই জিহাদি? এই রাজনীতিতে বাংলার মানুষ বিশ্বাসী নয়। বাংলার মানুষ বাঙালি মানে বাঙালি জানে, তাদের কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই এক। আজকে এই বিভ্রান্তের রাজনীতিতে তারা সন্দেশখালীর মানুষকে সেই চক্রান্তে পা দেওয়ার চেষ্টা করিয়েছিল, কিন্তু সন্দেশখালীর মানুষ সেই চক্রান্তে পা দেয়নি। তার প্রমাণ আজকে দেখছেন একের পর এক। বিজেপি তো বলছে যে তারা এই কথা বলেননি, আপনারা মিথ্যে প্রচার করছেন, এমনটা অভিযোগ করছে বিজেপি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আপনাদের চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে গদ্দার বিরোধী দলনেতা
যে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলায় পড়ে থাকতো, সেই গদ্দার বিরোধী দলনেতা বলছেন খালিস্তানি। এটা অন ক্যামেরা দেখা গেছে। এটা তো তৃণমূল কংগ্রেস বানিয়ে বলছে, এরকম নয়। তাহলে কি আপনাদের বিভিন্ন চ্যানেলের যে ভিডিও বাইট সেটাও কি এডিটিং করা? আমরা সেটাও দিচ্ছি যে ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। পশ্চিম বাংলার সমস্ত চ্যানেল এডিট করে আজকে সর্বভারতীয় ম্যাক্সিমাম চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিও বাইট। তাহলে বিজেপিকেই প্রেস বাইট করে বলতে হবে যে এই ভিডিও বাইটটা ভুল করে বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। তারা প্রকাশ করুক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে এই কথাগুলো ভুল দেখাচ্ছে সেই চ্যানেলগুলো। তরুণ বাবু, আপনারা বলবেন, আপনার দলের নেতা তরুণ বাবু রাহুল সিনহা তিনি ক্ষমা চেয়েছেন। তাহলে যদি অন্যায় না করে থাকে, যদি শুভেন্দু বাবু না বলে থাকে, তাহলে কেন রাহুল সিনহা ক্ষমা চাইলেন? কোনো কারণে যান্ত্রিক গোলযোগের জন্য তরুণ বাবুকে পাওয়া যাচ্ছে না। তবে বিজেপি যেমন শ্রমিকবাবু একদিকে যেমন রাহুল সিনহা ক্ষমা চেয়েছেন, পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় নেতারা তারাও বলছেন যে বিজেপি এই কাজ করেনি। এমনকি যার বিরুদ্ধে আপনারা এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীও কিন্তু বলছেন যে তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। দেখুন, চোরের মায়ের বড় গলা। শুভেন্দু অধিকারী বড় গলা আপনারা দেখেছেন যবে থেকে চুরি করা ওয়াশিং মেশিনে ঢুকতে গেছে তবে থেকে হয়েছে। বেশ, দেখা যাক এই নিয়ে আর কতদূর এই বিষয়টি নিয়ে কতদূর আপনারাই বা এর পরবর্তীতে কি পদক্ষেপ করেন, বা বিজেপি এর বিষয়ে পরবর্তীতে কি পদক্ষেপ করে সেদিকে আমাদের নজর থাকবে। তবে আমরা চাইবো সন্দেশখালীতে শান্তি ফিরুক, শান্তি বজায় থাকুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, শ্রমিকবাবু এবং তরুণবাবু। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।